হে এভরিওয়ান, কেমন আছো সবাই? কলকাতায় তো প্যান্ডেল হপিং অলরেডি শুরু হয়ে গেছে। নিউজে তো দেখছি মহালয়ার দিন থেকে শ্রীভূমিতে কি ভিড়ই না হচ্ছে। আমি যেখানে থাকতাম কলকাতায়, সেখান থেকে শ্রীভূমির পুজোটা ওই 15 মিনিটের দূরত্বে। আর আমাদের এখানে পুজো মণ্ডপগুলো প্রস্তুতির একদম শেষ পর্বে রয়েছে। এখন আমি বাসে করে যাচ্ছি সেই বাংলাদেশের দোকানটাতে, যেটা থেকে আমি ওই রুই, কাতলা, ইলিশ, দেশীয় মাছগুলোকে নিয়ে আসি। এই ফ্লাইটটা দেখুন কত নিচে ফ্লাই করছে, মনে হচ্ছে এই বুঝি বাড়ির ছাদটাতে ধাক্কা মারবে। এখন আমরা এয়ারপোর্টটার পাশ দিয়ে যাচ্ছি। এই এয়ারপোর্টটা ক্রস করলে বাসে আরও 10 মিনিট লাগে ওই বাংলাদেশি দোকানটাতে পৌঁছাতে। ওই দেখুন আর একটা ফ্লাইট। আর আকাশটা দেখেছেন, একদম পুজো পুজো ভাব। সত্যি বিশ্বের যে প্রান্তেই থাকি না কেন, এই শরতের আকাশই জানান দিয়ে দেয় দুর্গাপুজো আসছে। উৎসবে মেতে ওঠার জন্য প্রস্তুত হও বাঙালি। আর এই ইউকে রাস্তা, একটাও লোক নেই দেখুন রাস্তাটাতে। আর একটা সিগন্যাল পড়েছে 30 সেকেন্ডের, আর গাড়ি দেখেছেন একের পর এক কি লম্বা লাইন লেগে গেছে। ওই যে ডিসপ্লে বোর্ডটা দেখছেন, ওটাতে লেখা থাকে নেক্সট কোন স্টপেজে বাসটা দাঁড়াবে, আর সময়টা লেখা থাকে। সেখান থেকে আমরা আন্দাজ করতে পারি আর কতক্ষণ পর আমরা নামবো। জানেন তো, এখানকার বাসগুলোতে আবার কন্ট্রাক্টর বা হেল্পার থাকে না। আমরা যখন বাসে উঠি ওই ড্রাইভারকেই টিকিটের টাকাটা পেমেন্ট করে ভেতরে আসি। এখানে আবার ড্রাইভারদের প্রচুর ডিমান্ড। মাঝে মধ্যেই দেখি বাসের পেছনে লেখা থাকে, বড় বড় করে হোর্ডিং দেওয়া থাকে যে উই আর হায়ারিং বাস ড্রাইভার। আর শুধু ছেলেরা না, এখানে প্রচুর মেয়েরাও বাস ড্রাইভারি করে। এতদিনে আমার ব্লগে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে এখানকার বাড়িগুলোর না কোনো ছাদ হয় না, ওই কুঁড়ে ঘরের মতো আকৃতির হয়। আর দেখুন প্রত্যেকটা বাড়ির বাইরে গাড়ি পার্ক করা আছে। নিজের পার্সোনাল ভেহিকেলস ছাড়া এখানকার জীবনযাপন কিন্তু প্রচণ্ড কঠিন। তারপর এখানে ট্রান্সপোর্ট খরচাটাও অনেকটা বেশি। এই যেমন এখানে বাসের সর্বনিম্ন ভাড়া হলো ইন্ডিয়ান কারেন্সিতে ওই 200 টাকার মতো। সে যদি আমি একটা স্টপেজের জন্য বাসে চাপি, তাহলেও আমাকে সেই টাকাটাই দিতে হবে। তারপর যে যত দূরে যাবে সেই হিসাবে বাসের ভাড়াটা তো বাড়তেই থাকে। এখানে যে মিনিমাম বাসের ভাড়াটা আমাদেরকে দিতে হয়, সেই ভাড়াতে আমি আমার দেশে প্রায় আসানসোল থেকে কলকাতা পৌঁছে যাব। পুরো বাসটা ফাঁকা, খালি সামনের সিটে 2-3 জন বসে আছে। মাঝখানে তো আমি, আমার এক বান্ধবী, আর পেছনটাতে একদমই ফাঁকা। এই ইউকে হলো একটা ডাইভার্স মাল্টিকালচারাল কান্ট্রি। এই লন্ডনের আশেপাশের যে কোনো জায়গা থেকে আমরা যদি র্যান্ডামলি 10 জন মানুষকে তুলে নিই, খুব বেশি বেশি হলে 3 থেকে 4 জন হয়তো ব্রিটিশ, বাকিরা হলো এশিয়ান বা আফ্রিকান। তাছাড়াও এখানকার ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি থেকেও প্রচুর লোকজন আসে। এই যেমন বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মানির লোকজনও থাকে এখানে। এই যেমন ইনি একজন চাইনিজ আর্টিস্ট, ইনি এখানে হাই স্ট্রিটের ওপর নিজের পারফরমেন্স দেখাচ্ছে। অনেক লোকজন শুনছে। ওই যে কিউআর কোড দেওয়া আছে, যাদের যাদের গান ভালো লাগছে অনেকেই কিউআর কোড স্ক্যান করে ওখানে পেমেন্ট করছে। নিচে একটা ব্যাগও দেওয়া আছে যারা ক্যাশ পেমেন্ট করতে চায় তাদের জন্য। এই যে ইলিশ মাছের প্যাকেটগুলোর ওপর যে বড় বড় করে লেখা আছে সেরা পদ্মার ইলিশ, এই বাংলা লেখাগুলো দেখেই মনটা ভরে যায়। দোকানে যে দাদাটা থাকে তাকে আমি ডেকে নিয়ে আসলাম, বললাম ভালো করে বেছে 2টো মাছ বের করে দাও তো। লাস্ট পার্টে 2টো মাছ বেছে দিয়েছিল, বেশ ভালো ছিল জানেন তো। পেটে এতটা করে ডিমও বেরিয়েছিল, আর বেশ টেস্টি ছিল মাছগুলো। আর দাঁড়ান, আজকে আপনাদের আর একটা জিনিস দেখায়। এই জিনিসটা আমি আগে এই দোকানে দেখিনি, আজকে প্রথমবারই দেখলাম। এইটা হলো রুই মাছের ডিম। দেখুন মাছের ডিমগুলোকে কেমন ফ্রোজেন করে প্যাকেটে করে বিক্রি করে। মাছের ডিমের বড়া খেতে ভালো লাগলেও খুব আষ্টে গন্ধ লাগে ডিমে, আমি মাছের ডিম নেব না। আর এইটা দেখুন, দেখেই যেন মনটা ভরে গেল। ম্যারিনেট করা, কোটিং করা, ব্যাস গরম তেলে ভেজে দিলেই হলো। ঘন্টাখানেক হলো বাড়ি ফিরেছি রেস্ট নিয়ে, কফি খেয়ে। এখন আবার এলাম রাত্রে ডিনারটাকে রেডি করতে। আজকে ডিনারে বানাবো গার্লিক বাটার দিয়ে স্যামন ফ্রাই। তাই এই কুটকচালি কাজটাকে আগে সেরে নিচ্ছি, রসুনটা ছাড়িয়ে নিই। জানি না কেন এখানকার যে লোকাল মাছগুলো এনে আমরা বাড়িতে রান্না করি সেগুলোর আবার খুব আষ্টে গন্ধ লাগে। তাই ওগুলোকে রান্না করতে না আমি অনেকটা আদা রসুন ব্যবহার করি, যাতে ওই আষ্টে গন্ধটা মরে যায়। আগের লটের এই এক ট্রে মাছই বাকি ছিল, বাকি সব শেষ। আজকে আবার নতুন লট, সেগুলোকে আবার ধুয়ে বক্সে ভরে আঁশ ছাড়িয়ে রেখে দেবো, তাহলেই সপ্তাহ 2-1 মতো নিশ্চিন্তি। ঘন্টা 3-4 আগে সোম ফ্রিজ থেকে মাছটা বের করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিল, বরফটাও দেখছি গলে গেছে। এবারে এখন ইজিলি এটাকে রান্না করতে পারবো। যেহেতু এই স্যামন মাছটাতে একটাও কাঁটা থাকে না, বাঁচাবাচির কোনো ঝামেলা থাকে না, তো আমার ছেলে আবার খুব পছন্দ করে এই মাছটা।
মাছটাকে ধুয়ে নিয়ে আসলাম, তারপর এক্সট্রা যে জলটা ছিল সেটাকে টিস্যু দিয়ে মুছে তার মধ্যে নুন, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, অলিভ অয়েল আর তার সাথে একটু রসুন কুচি করে রেখেছিলাম, রসুনের কুচিগুলো দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। মাছটাকে খানিক করে ম্যারিনেট হতে দিয়ে রাতে রুটিগুলো করে নিচ্ছি। আটাটা মাখাই ছিল, আমি একেবারে দুদিনের আটাটা মেখেই রেখে দিই। গ্রিল প্যানটা গরম করে খানিকটা সাদা তেল দিলাম। পুরো রান্নাটা বাটারে করলেই ভালো হয়, কিন্তু আমি অতটা বাটার ইউজ করবো না বলে খানিকটা তেল দিলাম। বাটারটা মোটামুটি মেল্ট হয়ে গেলে আগে থেকে ওই যে রসুনগুলো কুচি করে রেখেছি সেগুলো সব দিয়ে দিলাম। আর ওই দেখুন কর্তামশাই চলে এসছে। কিছু অন্যরকম রান্না করলেই একবার খুন্তিটা ধরতে কর্তামশাই উদয় হবেনি। একটা পিঠ ভাজা হওয়ার পর মাছটাকে উল্টে দিলাম। এই মাছটাকে লো ফ্লেমে একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে। ব্যাস, রান্না কমপ্লিট। এবার একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো। চলুন তাহলে রাত্রে ডিনারটা সার্ভ করে নিই। রুটি, ছোলা আলুর ঘুগনি, এটা কাল রাত্রে বানিয়েছিলাম, খানিকটা বেঁচে গেছিলো, আজকে ইউজ করে নিলাম। আর তার সঙ্গে খানিকটা স্যালাডও কেটে নিলাম। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে জানাই শারদীয়া শুভেচ্ছা। পুজো সবার ভীষণ ভালো কাটুক। টাটা।